বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ নেতা ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা জাতীয়তাবাদী দলে যোগদান করেন। এরপর থাকবে এমপি পদপ্রার্থীকে দলের সকল পদ থেকে বহিষ্কার করল বিএনপি। দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং ৩ বারের সাবেক সংসদ সদস্য ডা. সালেক চৌধুরীকে দলের সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে দলটি। আজ ৮টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানিয়ে দিব জামাত ও এনসিপি জোটের চ্যালেঞ্জগুলো কি। ভোটের আগে রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে জোট সমঝোতা করে ক্ষমতার দৌড়ে এগিয়ে থাকার চেষ্টা করবে। এটি ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে খুবই সাধারণ একটি বাস্তবতা। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে এনসিপি ও জামাত যে জোট গঠন করেছে তা নির্বাচনকালীন ভোটের হিসাব নিকাশে একটি নতুন সংযোজন। এদিকে ঢাকায় জামাতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি। ঢাকা জেলা ও মহানগরে ২০টি আসনের মধ্যে জামাতে ইসলামী ১৭টিতে প্রার্থী দিয়েছে। ১৭ জনের মধ্যে ১৩ জন কোটিপতি, অর্থাৎ তাদের স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য কোটি টাকা বা তার বেশি। সবচেয়ে বেশি সম্পদ ৭ আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহর, মূল্য প্রায় ১১৬ কোটি টাকা। ঋণও তার বেশি, প্রায় ৮৩ কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার আশেপাশের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ নেতা ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা জাতীয়তাবাদী দলে যোগ করেন। আজ রাতে নীলফামারী ৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। আনোয়ার হোসেন কামারপুকুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি কাজী একরামুল হক, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেন সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন কামারপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাশেম সরকার সহ প্রতিটি ওয়ার্ডের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী। স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার রাত 10:30টার দিকে কামারপুকুর বাজারের একটি চালকল চত্বরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত নেতাকর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল গফুর সরকার। এমপি পদপ্রার্থীকে দলের সকল পদ থেকে বহিষ্কার করল বিএনপি। দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং ৩ বারের সাবেক সংসদ সদস্য ডা. সালেক চৌধুরীকে দলের সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে দলটি। ৪ জানুয়ারি রাত ৮টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রসঙ্গত, ড সালেক চৌধুরী নওগাঁ ১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ৬ জুন, ১৯৯৬ সালের ৭ম ও ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে আজ বৈধ ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। জামায়াত ও এনসিপি জোটের চ্যালেঞ্জগুলো কি? ভোটের আগে রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে জোট সমঝোতা করে ক্ষমতার দৌড়ে এগিয়ে থাকার চেষ্টা করে। এটি ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে খুবই সাধারণ একটি বাস্তবতা। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে এনসিপি ও জামায়াত যে জোট গঠন করেছে তা নির্বাচনকালীন ভোটের হিসাব নিকাশে একটি নতুন সংযোজন। তবে কেবল জোট গঠনের ঘটনাই নয়, বরং জোট গঠনের আগের রাজনৈতিক ইতিহাস এবং জোট গঠনের পরপরই যে প্রতিক্রিয়াগুলো তৈরি হয়েছে সেগুলো এই জোটকে নতুনভাবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। জোটটি গঠনের পর থেকে একটি ত্রিমুখী প্রতিক্রিয়ার বলয় তৈরি হয়েছে। এর মধ্যে এনসিপির ভেতর থেকেই প্রায় ৩০ জন কেন্দ্রীয় নেতা এই জোটের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন। শুধু অবস্থান নেয়াই নয়, বরং বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা দল থেকে পদত্যাগও করেছেন, কারণ তারা এনসিপির সঙ্গে জামায়াতের জোটকে কোনোভাবেই মেনে নিতে পারেননি। এই অভ্যন্তরীণ বিরোধ এনসিপির সাংগঠনিক ঐক্য নিয়েও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও এনসিপির মতে এই মতবিরোধ দলটির অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার একটি প্রক্রিয়া। অন্যদিকে এনসিপি এই জোটে অংশ নেয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটের নানা বিষয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। এমনকি গুঞ্জন উঠেছে তারা এই জোট থেকে বের হয়ে যেতে পারে। ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি। ঢাকা জেলা ও মহানগরে ২০টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী ১৭টিতে প্রার্থী দিয়েছে। ১৭ জনের মধ্যে ১৩ জন কোটিপতি, অর্থাৎ তাদের স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য কোটি টাকা বা তার বেশি। সবচেয়ে বেশি সম্পদ ঢাকা ৭ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহর, মূল্য প্রায় ১১৬ কোটি টাকা। ঋণও তার বেশি, প্রায় ৮৩ কোটি টাকা। ঢাকার জামায়াতের প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম আয় ঢাকা ১২ আসনের মোহাম্মদ সাইফুল আলমের। তিনি বছরে প্রায় আয় করেন ১ লাখ টাকার কিছু বেশি, মাসে প্রায় ৮,৫০০ টাকা। সম্পদ সবচেয়ে কম ঢাকা ৯ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আফজাল হোসাইনের, মূল্য ১৯,৩৯,০০০। যদিও হলফনামায় তিনি পৈতৃক সূত্রে পাওয়া ৫২% কৃষি জমি ও হেবা সূত্রে পাওয়া ২৪% জমি ও তার ওপরে বাড়ির মূল্য উল্লেখ করেননি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলা ও মহানগরে ২০টি আসনের মধ্যে ৩টি নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে ছেড়ে দিয়েছে জামায়াত। ২টি ছাড়া হয়েছে জাতীয় নাগরিক পার্টিকে। ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি এবং ঢাকা ১১ নাহিদ ইসলাম। অন্যান্যটি ছাড়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসকে। নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে ঢাকার আরও কয়েকটি আসনে জামায়াত ছাড় দিতে পারে বলে আলোচনা আছে। সেটি হলে সংশ্লিষ্ট আসনে জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন। ভারতের উপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ভারতকে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রুশ তেল কেনা অব্যাহত রাখে তবে ভারতীয় পণ্যের উপর আরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। ৪ জানুয়ারি প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেন যে ভারত ইতিমধ্যে রাশিয়া থেকে তেল কিনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিলেও যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপের কথা ভাবছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্য নিয়ে ওয়াশিংটনের নজরদারি ও কূটনৈতিক চাপ তুঙ্গে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব ভালো মানুষ হিসেবে বর্ণনা করলেও দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নন। তিনি বলেন, মোদী জানতেন আমি খুশি নই এবং আমাকে খুশি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ট্রাম্পের মতে ভারত মূলত যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতেই তেল আমদানির পরিমাণ কিছুটা কমিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারত যদি রুশ তেলের বিষয় সহায়তা না করে তবে ভারতীয় পণ্যের উপর খুব দ্রুতই বড় ধরনের শুল্ক বাড়ানো হবে। উল্লেখ্য যে গত আগস্ট মাসেও রাশিয়ার কাছ থেকে রাস্তায় তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।